পশ্চিম বাংলায় এটা কালচার এবং ট্র্যাডিশনে পরিণত করেছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং শাসক দলের পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। শাসক দলের পুলিশের অভিযোগ উঠছে তারা এভিডেন্স ট্যাম্পার এবং ডিস্ট্রয় করছে, এছাড়া আর কিছুই না। পশ্চিম বাংলায় এই জিনিসটা অনর্গল হয়ে যাচ্ছে। আমি একটা জিনিস বলবো সাধারণ মানুষকে, যে দেখুন, আইন আদালত করে পুলিশ করে এ সমস্যার আপনারা সমাধান করতে পারবেন। আপনাদের নিজেদের অ্যাওয়্যার হতে হবে। শুধু অ্যাওয়্যার হলে চলবে না, আপনাদের সেন্সেশন বাড়াতে হবে। রাস্তায় কোনো ঘটনা ঘটলে অনেক মানুষ হয়তো পারবেন না, বা অনেক মানুষ পারবেন, সাহস জুগিয়ে এই ধরনের ঘটনার মোকাবেলা করতে হবে। যদি কেউ আক্রান্ত হন, সংঘবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে, এবং মানুষের মধ্যে থেকে মানুষকে নিয়ে সংঘবদ্ধভাবে এটার প্রতিবাদ করলে তবে জিনিসটার একটা সুরাহ হবে। আরো একটা জিনিস আমি বলি, দেশে আইন আছে। যে ধরনের ঘটনা ঘটছে, আইন আছে তাই আইন মানছি। এই ধরনের নোংরা নারকীয় কাজ যারা করেন, তারা যে ভাষা বোঝেন তাদেরকে সেই ভাষা বোঝানো উচিত। কোন ভাষায় বোঝানো উচিত? সেটা মানুষই বুঝতে পারছে যে কোন ভাষার কথা আমি বলছি। সব মানুষ তো, আমি তো গণতান্ত্রিক উপায়ে যেমন আমার বক্তব্য রাখছি, যে এটা আমার ভিউ। যে মানুষ যে ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হবে। আমরা দেখলাম পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসছেন চিকিৎসকরা। মেট্রো চ্যানেলে অবস্থানের অনুমতি চান ডাক্তাররা, প্রয়োজনে অনশন। কোন পথে আন্দোলন, কি বলবেন? ডাক্তারবাবুরা অনশন করতে চাইছেন, মানুষের মধ্যে তাদের প্রভাবও বিস্তার কিছু হয়েছে, মানুষ তাদের পাশে আছে। আমি বলবো ডাক্তারবাবুরা আন্দোলন করুন, অনশন যদি আপনারা মনে করেন করবেন, করুন। পূর্ণ কর্মবিরতি থেকে তারা যে সরে আসছেন, দেখুন, অনেক সময় ডাক্তারবাবুদের তো পেশেন্টকে দেখতে হয়, পেশেন্টকে ছেড়ে ডাক্তারবাবুদের এটা চলে না। কিন্তু যদি ডাক্তারবাবুরা বড় করে আন্দোলন করতে পারেন, আমি ডাক্তারবাবুদের একটা কথা বলবো, শুধুমাত্র ডাক্তারবাবুদের মধ্যে আন্দোলনটাকে সীমাবদ্ধ রাখলে কিন্তু এই সমস্যার সমাধান আপনারা পাবেন না। এক, নিরাপত্তা আপনাকে এ রাজ্যের সরকার দিতে পারবে না, এটা হলো দুই। আপনাদের সমগ্র সমাজের শ্রেণী যারা রয়েছে, সেখানে যারা সমাজের ধরুন গ্রুপ ডি, গ্রুপ সি, আদিবাসী, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সমস্ত সমাজের সমগ্র শ্রেণীর মানুষকে নিয়ে সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এর জন্য আমি সাধারণ মানুষকেও আহ্বান করব। সামনে পুজো আসছে, মানুষের কাছে আবেদন করব যে মা দুর্গাকে আপনারা জানান, আপনারা মা দুর্গার কাছে প্রার্থনা করুন যে আপনাদের মধ্যে এই শক্তি দিক, যে এই ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দিক এবারে দুর্গাপুজো। এইটা আমি মানুষের কাছে আবেদন করব। আপনারা মা দুর্গার কাছে সকলে মিলে প্রার্থনা করবেন, যাতে কিনা মা দুর্গা এই শক্তি দেয়, এই ধরনের অশুভ শক্তি তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আন্দোলন করার শক্তি যেন মা দুর্গা দেয়। কারণ মা দুর্গাকে আমরা জানি বাংলায় পূজিত হয় শক্তির একজন দেবী হিসাবে। এটাই আমি মানুষের কাছে আবেদন। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণ চিকিৎসকের যে ময়না তদন্তের রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল। আমরা দেখেছিলাম যে রিপোর্টের বিভিন্ন খুঁটি নাটি বিষয় নিয়ে অনেক সময় প্রশ্ন উঠে এসছে সবসময়। এবারে সেই ময়না তদন্তের রিপোর্টে তেমন নাকি কোনো খুঁতি নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে বলল দিল্লি এমস। এমনই বলা হলো একটি রিপোর্টে যে ময়না তদন্তের রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল, সেই রিপোর্টে সেরকম কোনো খুঁতি নেই। কি বলবেন? দেখুন, ময়না তদন্ত তো হয়েছে, সেটা তো ডাক্তারবাবুদের একটা অংশ করেছেন যারা ময়না তদন্ত করেন। এখন ডেড বডিটা নেই, খুব স্পষ্ট বিষয়, ডেড বডিটা পোড়ানো হয়ে গেছে। তাই নতুন করে ময়না তদন্ত হওয়ার আর কোনো জায়গা নেই।
তো রিপোর্টে যেটা আছে সেটা যে বানিয়ে দিয়েছে সেই রিপোর্টে আর নতুন করে কি বেরোবে? আর তো কিছু বেরোবে। যদি ডেড বডিটা থাকতো বা আবার যদি ময়না তদন্ত হতো, তাহলে রিপোর্টে কিছু ভুল বা ত্রুটি বা কিছু পাওয়া যেত। মানে আমি মেডিকেল ডিপার্টমেন্ট, রিপোর্টের তো দুটো অংশ হয়, একটা হচ্ছে হলো প্রসিডিওরাল পার্টটা কি আছে, আর একটা হচ্ছে হলো মেডিকেল রিপোর্টটা কি আছে। তো সেখান থেকে তো কিছু নতুন কিছু বেরোনোর নেই বলে এটা আমার যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে, কারণ ডেড বডিটা আর নেই, আর ফার্দার কিছু করা যাবে না ময়না তদন্তের ক্ষেত্রে। আপনার কি মনে হয় শেষ অব্দি মূল মাথা অব্দি পৌঁছানো যাবে? সিবিআই এর তদন্তে আপনি সন্তুষ্ট? দেখুন, সিবিআই আমাদের রাজ্যে যে কটা তদন্ত করেছে ভালো তদন্ত করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে কটা তদন্ত করেছে ভালো তদন্ত করেছে। নইলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে 50 কোটি টাকা উদ্ধার করতে পারত না। তাই জন্য তদন্ত সিবিআই যে ভালো করেছে এটা মানতে হবে। কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই অভিযোগ করতে পেরেছে যে এভিডেন্স ট্যাম্পার হয়েছে, প্লেস অফ অকারেন্স ডিস্ট্রয় হয়েছে। তাই জন্য সিবিআই তদন্তকে আমি খারাপ বলতে পারি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে হলো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই এভিডেন্স ডিস্ট্রয় বা প্লেস অফ অকারেন্স ডিস্ট্রয় হবার পরে 5 দিন পরে তারা তদন্ত নিয়েছে। তাই জন্য এই তদন্তটাও তাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু আমার কোনো জায়গা থেকে মনে হয়েছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, বিভিন্ন মামলার সঙ্গে যুক্ত বলে আমি মনে করেছি বা আমার মনে হয়েছে, যখনই তদন্তটা বড় মাথার দিকে যায়, একদম বড় মাথার দিকে যায়, তখনই তদন্তটা কিরকম আলগা হয়ে যায়। এখন সিবিআই কত বড় মাথা পর্যন্ত গেছে আমি বলতে পারবো না, জানি না। তো সন্দীপ ঘোষ পর্যন্ত গেছে এটা আমরা সবাই বুঝে গেছি। তার ওপরের কারা কারা মাথা আছে, এই যেমন ধরুন টালা থানার আইসি গ্রেপ্তার হয়েছে। আপনি কি মনে করেন যে এভিডেন্স ট্যাম্পারিং আর এগুলোর সাথে শুধুমাত্রই টালা থানার আইসি জড়িত ছিল? আইসির কত ক্ষমতা, আইসির কত ক্ষমতা, আইসির ওপরে কে ছিল যে আইসি কে ইনস্ট্রাকশন দিয়েছে? একটা কলকাতা পুলিশের প্রোটোকল অনুযায়ী কলকাতা পুলিশের প্রোটোকল অনুযায়ী আইসি যিনি আছেন, যদি তার কোনো সুপিরিয়র অফিসার প্রেজেন্ট হয়ে যান থানার মধ্যে, তাহলে তিনি আইসি হয়ে যান। তিনি আর অফিসার ইনচার্জ তিনি হয়ে যান, আইসি না, অফিসার ইনচার্জ হয়ে যান। ধরুন আইসি আছে, ওপরে এসিপি চলে আসবে, তাহলে এসিপি অফিসার ইনচার্জ। যদি ডিসিপি চলে আসে ওই থানাতে, তাহলে ডিসিপি অফিসার ইনচার্জ। যদি সিপি নিজে চলে আসে, তাহলে সিপি সব। সিপির ওপরে কে আছে? সিপির ওপরে পুলিশ মন্ত্রী আছে। তাহলে একটা থানার আইসির কি এত ক্ষমতা হবে যে প্লেস অফ অকারেন্সটা ডিস্ট্রয় করিয়ে দিল বা ঘুমিয়ে রইল, প্লেস অফ অকারেন্সটা ডিস্ট্রয় হয়ে গেল? তাহলে এর ওপরের মাথাটা কে আছে? সেইটা সিবিআই যদি না ধরতে পারে, তাহলে পশ্চিমবাংলার তদন্তের শুরুতে সাফল্য বললেও শেষের দিকে সাফল্য কিন্তু আমি বলতে পারবো না। কারণ আমরা এর আগে দেখেছি সিবিআই যেসব রাজ্য সরকারের বিরুদ্ধে তদন্ত করেছে বা যেসব রাজ্যে তদন্ত করেছে, তাদের একদম বড় বড় মাথাকে শুধু ধরেছে, অ্যারেস্ট করেছে না, তাদের কনভিকশন রেট করিয়েছে। যেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে এখনো সিবিআই বিভিন্ন মামলার থেকে আমি বুঝেছি একদম টপ মাথা অব্দি এখনো পৌঁছতে পারেনি, সেটাকে সিবিআই বা হয়তো করতে পারছে না পরিকাঠামো কারণে বা কোনো চাপে। কারণ যারা পশ্চিমবাংলার বড় মাথা তারাও খুব ইনফ্লুয়েন্সিয়াল। সিবিআই এর কি কোথাও গিয়ে সেটা একটা অক্ষমতা আপনি মনে করছেন? এখনই আমি ঠিক অক্ষমতা এটা বলবো না, আমি বলবো এখনো অব্দি সেটা পারেনি। না পারলে আমি এটাকে সাফল্য হিসাবে দেখতে পারি না। আরো কিছুদিন না গেলে, আরো কিছুদিন মামলাগুলো পরপর মামলাগুলো না এগোলে বড় মাথাকে কেন ছেড়ে রেখেছে সিবিআই, না তথ্য প্রমাণের অভাবে, না পরিকাঠামোগত অভাবে, না কিসের চাপে, সেটা তো আমরা জানি না। আরো কিছুদিন না গেলে এটা বলা সম্ভব না। বিক্রমদা, সিবিআই এর হাতে তিলোত্তমার যে ঘটনাটি, সন্দীপ ঘোষের কল লিস্ট ইতিমধ্যে, সেদিন বারবার কাকে ফোন সন্দীপ ঘোষের, আপনার কি মনে হয়?
নিজের বাঁচার জন্য একে তাকে ফোন করছিল বা কাউকে শাসাচ্ছিল। তৃণমূলের যেটা কালচার সেটাই করছিল। শাহজাহান শেখ, সন্দীপ ঘোষ, অনুব্রত মণ্ডল এরা কি করে? এদের এটাই কাজ, লোককে শাসানো, নয় এভিডেন্স ডিস্ট্রয় করা, নয় ক্রাইম করা। এটা কি খেলা? প্রফেশনাল ক্রিমিনালদের একটা পার্টি তৈরি হয়ে গেছে তৃণমূল কোম্পানির প্রায় 95%। প্রফেশনাল ক্রিমিনালদের একটা পার্টি, প্রফেশনাল ক্রিমিনাল। আপনি চাকরি বিক্রি দেখুন, আপনি মেডিকেল দেখুন। অনেকে বলছে এই আন্দোলনে আখেরে লাভ হয়েছে মমতা ব্যানার্জি। দেখুন, রাজনীতিতে মমতা ব্যানার্জির ভোটে কি লাভ হয়েছে সেটা তো আমি জানি না, সেটা ভোট হলে বোঝা যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছিল, পশ্চিম বাংলায় ভোট হয় না। আপনি পাশের রাজ্য উড়িষ্যা দেখুন, বিহার দেখুন, আসাম দেখুন, ত্রিপুরা দেখুন, কেরালা দেখুন, পাঞ্জাব দেখুন, এগুলো ভোট হয়। পশ্চিম বাংলায় ভোট হয় না, এখানে ভোট লুট হয়। পৃথিবীতে কিছু দেশ আছে না যেখানে কোনো ভোট হয় না, সেখানে ভোট লুট হয়। এখানে ভোট লুট হয়, এটা ভোট লুটের রাজ্য, ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে ভোট লুট হয়। তাই পশ্চিম বাংলার ভোট, তৃণমূল যতদিন সরকারে আছে তার ভোটের কোনো হিসাবই আমি বলতে পারবো না। তাতে মমতা ব্যানার্জির লাভ হয়েছে সেটা তৃণমূল যদি মনে করে থাকে, এটা ভুল ভাবছে। বিক্রম দা, আরজি করের ঘটনা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল, আদালতে বিস্ফোরক দাবি সিবিআই এর, কি বলবেন? এরা তো এটাই করবে, এটাই তো এদের কাজ। তৃণমূল যারা করে তাদের ক্রাইম করে ক্রাইমের প্লেস অফ অকারেন্স এভিডেন্স ডিস্ট্রয় করাটাই তো এদের কাজ। আমি তো বলছি প্রফেশনাল ক্রিমিনালদের একটা দল হয়ে গেছে, হ্যাবিচুয়াল অফেন্ডার এরা। আপনি বলুন না, চাকরি চুরি, রেশন চুরি, গরু চুরি, মেডিকেলের চুরি, ধর্ষণ। আজকে ওই আপনার জয়নগরে একটা ঘটনা ঘটে, রাজ্য সরকার ঘুমিয়ে আছে, পিসি ভাইপোর প্রতিক্রিয়া পেয়েছে। যে মুখ্যমন্ত্রী বলে পার্কস্ট্রিটের ঘটনাকে তুচ্ছ ঘটনা, মানে তার অনুপ্রেরণায় পশ্চিমবাংলায় হাজার একটা ঘটনা ঘটে যাচ্ছে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনি এই ধরনের কথা বলতে শুনবেন? অনেকের বিরুদ্ধে অনেক ক্রিটিসিজমস রয়েছে, মুখ্যমন্ত্রী যেই হবেন তার বিরুদ্ধে ক্রিটিসিজমস হবে, কিন্তু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি দেখাতে পারবেন যে কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য ডেলিবারেটলি উইলফুলি করেছেন? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, হ্যাঁ, তার রাজ্যে একটা পিসফুল প্রোটেস্ট হলে, আমি প্রশ্ন করতে চাই যারা যারা তৃণমূল করেন, যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা পিসফুল প্রোটেস্ট হলে তাদেরকে ফলস কেসে অ্যারেস্ট করায় চটিচাটা পুলিশগুলো, আর মার্ডার আর রেপ হলে ওরা ছেড়ে দিয়ে বসে থাকে, 14 ঘন্টা পরে এফআইআর। রাস্তায় মানুষ হাঁটবে, সেখানে সুমোটো কেস নেবে পুলিশ। আর মার্ডার আর রেপ হলে, এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে, এফআইআর নিয়েছে কি? কখন এফআইআর নিয়েছে? এটা দেখা দরকার, এটাও সিবিআই এর কাছে যাওয়া দরকার। তখন কিন্তু পুলিশ এফআইআর নিচ্ছে, তখন বাবা কখন বলবে? তারপরে বাবা জানবে কি করে? বাবা ওখানে ছিল। এটা কালচার হয়ে গেছে। এর বিরুদ্ধে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে। কারণ দেখুন, এখানে রাজনীতির কোনো বিষয় না, কারণ পশ্চিম বাংলাকে পরিবর্তন করতে হবে। আমরা পশ্চিম বাংলাটাকে একটা ধর্ষণ আর খুনের পীঠস্থান হতে দিতে পারি না। আমরা পশ্চিম বাংলাটাকে একটা দুর্নীতির পীঠস্থান হতে দিতে পারি না। আমরা পশ্চিম বাংলাটাকে চাকরি ব্ল্যাঙ্ক ওএমআর শিটে বিক্রি হয়ে যাবে এটা হতে দিতে পারি না। আমরা পশ্চিম বাংলাটাকে গরু পাচার, কয়লা পাচারের একটা খনি, একটা ডিপো বানিয়ে ফেলতে পারি না। আপনি বলুন তো, অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমে প্রকাশিত পুলিশকে বোম মারুন বলছে, সে পুলিশের ক্ষমতা আছে অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা? পুলিশকে বোম মারুন এই কথাটা অনুব্রত মণ্ডল বলে, দেশদ্রোহিতা মার্কা কথাবার্তা। পুলিশকে বোম মারুন অনুব্রত মণ্ডল বলেছে, এটা ঘটনা, সংবাদ মাধ্যমে প্রকাশিত ঘটনা। তো এই মানুষটাকে যদি আমি দেশদ্রোহী বলি, রাষ্ট্র শক্তির পুলিশের বিরুদ্ধে এই ধরনের কথা, সেই রাজ্যের পুলিশ কি করেছে? ডিরেক্টর জেনারেল কি করেছে? কলকাতা পুলিশ কি করেছে? হোম ডিপার্টমেন্ট কি করেছে? আর পিসফুল প্রোটেস্টার রাস্তা দিয়ে হেঁটে যাবে, তাদের বিরুদ্ধে একটার পর একটা ফলস কেস দিয়ে যাবে।
ধর্ষণ কাম খুন হয়েছে, তার এফআইআর নেওয়া হচ্ছে 14 ঘন্টা পর। হুমায়ুন কবির ওখান থেকে দাঁড়িয়ে হুমকি দিয়ে যাবে, মেরে উড়িয়ে দেবো, 50,000 লোক নিয়ে গুড়িয়ে দেবো, এই যে কথাগুলো বলে, পুলিশ কি করে? তাই এ রাজ্যের পুলিশের ক্ষমতা নেই আইন শৃঙ্খলাকে ধরে রাখতে, তারা বিরোধী। তাই জন্য মানুষকে আন্দোলনে নামতে হবে। পুলিশ, আপনি জানেন পুলিশের ভেতরে, কলকাতা পুলিশের ভেতরে বিক্ষোভ হয়েছে লালবাজারে, যে ওপর তলা নির্দেশ দিলে, লিখিত নির্দেশ না দিলে আমরা কাজ করব। আলটিমেটলি ফাঁসলো কে? টালা থানার আইসি। টালা থানার আইসি ফাঁসলো কারণ কি, এফআইআর যে এন্ডোর্সমেন্ট হয়েছে সেটা কে করেছে? বড়বাবু। ওপর তলার যারা পুলিশ অফিসার তারা পালিয়ে গেছে, কাগজে কলমে লিখিত কিছু নেই যে ওপর তলার অফিসাররা কি বলেছে। আমি বলবো পুলিশের মধ্যে নিচু তলা থেকে ওপর তলা যদি কেউ ইনস্ট্রাকশন দেয় তাকে বলুন ভাই আমাকে লিখিত দিন। স্বরাষ্ট্র দপ্তর দিলেও বলবেন লিখিত দিতে, মুখ্যমন্ত্রী বললেও বলবেন। আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় আমরা দেখলাম ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষ তো আগেই গ্রেফতার হয়েছিলেন সিবিআই এর হাতে, তার প্রথম মামলা ছিল এটা, সিবিআই যে তাকে গ্রেফতার করেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আশিস পান্ডে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, মেন মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পরেই পরবর্তীতে আশিস পান্ডেও গ্রেফতার হন এই এই কেসে। গত 9ই আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সেমিনার রুম অর্থাৎ বিক্রমদা একদম মকুস্থল, যেখানে খুন ধর্ষণের ঘটনা ঘটছে সেই স্থান তাকে পরিদর্শন করে আসতে একদম আদেশ দিয়েছিলেন সুদীপ্ত রায়, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়। কি বললেন? দেখুন, এ তদন্ত যত এগোবে তত বড় বড় তৃণমূলের মাথা এই তদন্তে গারদে যাবে। যদি সিবিআই সঠিকভাবে এগোতে পারে, সিবিআই এখনো অবধি যা করেছে ভালো, আমি এটা বিশ্বাস করি যে বড় বড় মাথা, স্বাস্থ্য দপ্তরের বড় মাথাগুলো এবং স্বাস্থ্য দপ্তরের মেন মাথা কেউ বাইরে থাকবে না। এই দুর্নীতি, খুন, ধর্ষণ, চাকরি বিক্রি, আপনি দেখুন না, এই প্র্যাকটিক্যালের নম্বর তৃণমূল এখানে লোককে হুমকি চুমকি দিয়ে করতো। আরে এটা তৃণমূল কংগ্রেসের কালচার, এটা ওরা যেখানেই ক্ষমতায় সেখানেই এই জিনিস করে। যেখানে প্র্যাকটিক্যালের নম্বর আছে কলেজের হাতে, আপনি শুধু মেডিকেল কলেজ দেখলে হবে না, এটা সমস্ত পশ্চিমবাংলায় আপনি খবর নেবেন, যত কলেজ আছে প্র্যাকটিক্যালের নম্বর আইন করে উঠিয়ে দেওয়া উচিত। এবং আমরা যদি দেখি কোনো ভবিষ্যতে এই জিনিস আরো রিপিটেশন হচ্ছে, আরো আমরা এভিডেন্স এবং পাবো, এই ভাইবা বেসিস এবং প্র্যাকটিক্যালের নম্বর, চাকরিতে ভাইবা পশ্চিমবাংলার মতন রাজ্যে উঠিয়ে দেওয়া উচিত। আমরা এটা নিয়ে মামলা করা যায় কিনা আমি দেখি, কারণ এটাতে মানে প্রচুর জেনারেশন, হাজার হাজার জেনারেশন ভিকটিম হয়ে যাচ্ছে। শুধু মেডিকেল প্রফেশন, সমস্ত প্রফেশনে, সরকারি চাকরি, সরকারি কলেজ, সরকারি ইউনিভার্সিটি, হাই লেভেলের কোনো ডিগ্রি, পশ্চিমবঙ্গ সরকারের এই প্র্যাকটিক্যালের নম্বর আর ভাইবা, এই সাবজেক্ট, এই নম্বরটা নিয়ে এরা রোজগার করে, এরা চুরি করে, এরা জোচ্চুরি করে এবং সেটা কালচারে পরিণত করে ফেলেছে। এবং আপনি প্রতিটা কলেজে যারা ধরুন স্টুডেন্ট রয়েছে তারা ভয় বলতে পারছে, সে জানে আমার কেরিয়ারটা ধসে যাবে। এটা ঘটছে, এটা ঘটছে না তা নয়। আপনি প্রতিটা স্কুলে চলে যান, আপনি যতগুলো পশ্চিমবাংলায় ইন্টারভিউ হয়েছে, যারা চাকরি পেয়েছেন এবং যারা চাকরি পাননি, দুপক্ষকেই যদি তারা বলে, তারা তো প্রকাশ্যে বলতে পারবে না, একই জিনিস পাবে। এই নিয়মটাই পশ্চিমবাংলায় উঠিয়ে দেওয়া হয়। রিটিন পরীক্ষা হচ্ছে, আপনি ভাবুন একটা লোক ব্ল্যাঙ্ক মারে চাকরি পেয়ে যায়, এ তো সব জায়গাতেই হচ্ছে এখন। তাহলে রইলটা কি পশ্চিমবাংলার জন্য? এটা তো পুরো হুলিগানদের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এই জিনিস তো ভারতবর্ষের মতন একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে হয় না। এই সব জিনিস সেই দেশে হয় যে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, সেই সব দেশে হয়। আপনি যে নম্বরের বৈষম্যের কথা বলছেন, খোদ তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের যুক্ত শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন, তিনি বিস্ফোরক দাবি করেছেন যে আমার মেয়েকে হুমকি, মানসিক নির্যাতন, ফেল করানোর চেষ্টা আশিস পান্ডের বিরুদ্ধে। কি বলবেন? দেখুন, ডক্টর শান্তনু সেন, তাকে ডাক্তার হিসাবে আমি সম্মান করি। তিনি একজন রেডিওলজিস্ট বোধহয় আমি জানি, এবং খুব বড় মাপের ডাক্তার। সমস্যা যেটা ডক্টর শান্তনু সেনকে নিয়ে, তিনি করেন হলো তৃণমূল,
আমি বেশি খুশি হতাম, আমি প্রথমেই ডাক্তারবাবুকে মানে আমি সম্মান জানিয়ে কথা বলছি, আমি বেশি খুশি হতাম তিনি যদি এই ঘটনাটা যখন তার মেয়ের সাথে ঘটেছিল তখন যদি তিনি এসে লড়াই করে এটা বলতে পারতেন, তাহলে বুঝলাম যে আপনারও সিদ্ধারাটা সোজা। আপনি বলছেন আপনার মেয়ের সাথে ঘটেছিল সেটা অনেক আগে, বর্তমানে না। আপনি বলছেন কখন, যখন বলার মতন আপনার পরিস্থিতি হয়েছে, আপনার নিজের পরিবারের লোক ভিকটিম হয়ে রয়েছে, নম্বর বৈষম্যতা, আপনি তখন বলতে পারেননি, প্রকাশ্যে বলতে পারেননি। ভেতরে দলের ভেতরে কি বলেছেন আপনি জানেন। আমি ডাক্তার শান্তনু সেনের কথাবার্তা এবং ডক্টর শান্তনু সেনের ডাক্তারি বিদ্যা এবং ওনার প্রফেশনাল কোয়ালিটি নিয়ে আমি কোনো মন্তব্য করব না এবং সম্মান জানিয়ে বলছি। কিন্তু এটা মনে রাখতে হবে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন সদস্য, তৃণমূলের টিকিটে তিনি এমপি। বিক্রম দা, অনেকে বলছে ডাক্তারবাবুরা তাদের পরিষেবা দিন এবং 0 আওয়ারে তাদের এই আন্দোলনটা বজায় রাখুন। অর্থাৎ এই যে কর্মবিরতি, কর্মবিরতিতে না গিয়েও কি আন্দোলন সম্ভব, আপনি কি মনে করেন? দেখুন, কর্মবিরতিতে না গিয়ে আন্দোলন সম্ভব। পৃথিবীতে, ভারতবর্ষে, পশ্চিমবাংলায় যে কোনো জিনিস নিয়ে তীব্র থেকে তীব্রতর আন্দোলন হতে পারে, কিন্তু বারবারই আমি একটা কথা বলি, ডাক্তারবাবুদের পূর্ণ কর্মবিরতি এটা যাওয়াটা ঠিক না, পূর্ণ কর্মবিরতিতে যাওয়াটা ঠিক না, বিশেষ করে ডাক্তারি প্রফেশন। কারণ দেখুন, কর্মবিরতি বা আন্দোলন এটা মানুষের হতিয়ার, এটা কেউ ছাড়তে পারে না, গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা থাকতে হবে। কিন্তু আমি বলছি পূর্ণ কর্মবিরতি যদি ডাক্তারবাবুরা নেন তাহলে সেটা সঠিক হবে না। এই জন্য কারণ হচ্ছে হলো যে মানুষের পরিষেবার একটা বিরাট ক্ষতি হয়ে যাবে এবং এই জনবিক্ষোভ কিন্তু ডাক্তারবাবুদের ওপর গিয়ে পড়বে। মেন পারপাস ডাক্তারবাবুদের হওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে আপনারা মানুষকে নিয়ে আন্দোলন করুন এবং আপনারা আরো একটা লড়াই করুন যাতে করে আপনাদের, আপনি পুলিশ দিয়ে আপনাদের সিকিউরিটি দেওয়া সম্ভব। পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডারের যা পরিস্থিতি, কারণ এখানে পিসি ভাইপো আইন চলে, এখানে সিআরপিসি, আইপিসি, ভারতীয় ন্যায় সংহিতা এগুলো চলে না। আপনাদের যেটা করতে হবে, হসপিটালের পরিকাঠামোগত উন্নতির আন্দোলন করতে হবে যাতে মানুষ চিকিৎসাটা সঠিকভাবে পায় এবং কি চিকিৎসা হচ্ছে সেটা তারা জানতে পারে। যে ডাক্তারবাবুরা আন্দোলন করছেন বুকে হাত রেখে, সেই ডাক্তারবাবুরা বলতে পারবেন যে সরকারি হাসপাতালে সঠিক চিকিৎসা হয়? আমি মানছি সরকারি হাসপাতালে অনেক বড় মাপের ডাক্তারবাবুরা আছে, সরকারি হাসপাতালে একজন ডাক্তারবাবু যে পরিমাণ পেশেন্ট দেখেন সাধারণভাবে প্রাইভেট হসপিটালে সেই পরিমাণ পেশেন্ট দেয়, তাদের এক্সপিরিয়েন্স হয়তো অনেক ডাক্তারবাবুর থেকে বেশি হবে, কারণ তারা প্রচুর পেশেন্ট দেখছেন। কিন্তু ওই ডাক্তারবাবুরা মনে হাত রেখে বলতে পারবেন না যে এখানে কিন্তু সঠিক চিকিৎসা হবে। এবং ওই ডাক্তারবাবুদের মধ্যে একটা বড় অংশ নিজের পরিবারের যদি কোনোদিন কোনো সমস্যা হোক, আমি ঈশ্বর করুক, আমি চাই না যে কারুর কোনো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে কারুর কোনো সমস্যা না হয়, যদি নিজের পরিবারের কিছু হয় আপনাদের কাছে ফার্স্ট অপশন থাকবে যে প্রাইভেট হসপিটাল। আমাদের কলকাতার চত্বরে যত মানুষ অসুস্থ হয়, যারা সরকারি হসপিটালে যায় তারা দুটো কারণে যায়, নিরুপায় হলে যায় অথবা সরকারি পরিষেবাটাকে কম পয়সায় যদি পাওয়া যায় তাহলে যায়। তাহলে কোনো মানুষ, সরকারি হাসপাতালের যা অবস্থা, আপনি এসএসকেএমে জানতো পেশেন্ট বাটিতে গড়াগড়ি খাচ্ছে, ডাক্তারবাবুরা ট্রিটমেন্টটা করবে কি করে যদি বেডই পায়নি? একটা ডাক্তারবাবু এসে, আপনি তো ডাক্তারবাবুরা নিরাপত্তার জন্য আন্দোলন করছে, ভালো কথা, দরকার নিরাপত্তার জন্য আন্দোলন করে, পেশেন্টটা যদি বেডই না পায়, পেশেন্টটা যদি ভর্তি না হতে পারে, তাহলে পেশেন্ট পার্টি কি করবে? সে তো চোখের সামনে এটা বুঝতে পারছে না যে এখানে পরিকাঠামোটাই নেই একটা আইসিইউর পেশেন্টকে ঢোকানোর মতো। আইসিইউর 10টা বেড ফিল আপ হয়ে গেছে, আরো 20টা যে আইসিইউর পেশেন্ট আছে, সে ডাক্তারবাবু কি করে? একটা হসপিটালের ওয়ার্ডেন, একটা হসপিটালের জন্য চিফ মেডিকেল অফিসার, তারাই বা কি করবে?
তাহলে আন্দোলনের যে সঠিক দিশা সেইটা মানুষকে দেখাতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে হবে। হসপিটালের পরিকাঠামোটাকে চেঞ্জ করতে হবে, যাতে করে মানুষের মধ্যে এই ধারণাটা আসে যে আমার কিছু হলে আমি সরকারি হসপিটালে যাব, আমি প্রাইভেট হসপিটালে যাব না। কনফিডেন্টলি সারা রাজ্যের লোক এটা বলতে পারে। আপনি দেখুন সরকারি স্কুলে, আপনি কলকাতার আশপাশে ঘুরুন, কটা বাবা মা নিজেদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে পড়ায়। ভালো ভালো সরকারি স্কুল নেই তা তো নয়, আছে, পড়ায় না। যে শিক্ষক নিজে সরকারি স্কুলে টিচারই করছেন, মাফ করবেন যারা শিক্ষক মহাশয় আছেন, আমার বলতে বাধ্য হচ্ছে, 100 জন টিচার যদি পশ্চিমবাংলায় থাকে শতকরা, তার মধ্যে 70 থেকে 80% শিক্ষক তার সরকারি স্কুলের শিক্ষক, 70 থেকে 80% সরকারি স্কুলের শিক্ষক তাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে পড়ায় না। পশ্চিমবাংলায় 2011 সালের পর থেকে এই ট্র্যাডিশনটা রয়েছে। আর সরকারি হসপিটালের কথা আমি বলি, সেখানে ট্রিটমেন্ট হয় কি, মমতা ব্যানার্জির পা ভেঙে গেলে আর ভাইপো যায় বিদেশে ট্রিটমেন্ট করাতে। এই প্রসঙ্গে বলবো, মুখ্যমন্ত্রীর চিকিৎসক ডক্টর এসপি দাস অর্থাৎ শ্যামাপ্রসাদ দাস, একদম নর্থ বেঙ্গল লবির সাথে যার যুক্ত থাকার ইঙ্গিত উঠে এসেছে বেশিরভাগ সময়, তার কাছে যখন সংবাদ মাধ্যমের ক্ষেত্রে তরফ থেকে প্রশ্ন করা হয়, তিনি বলছেন অভিক দেকে তার সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলছেন হ্যাঁ অভিক দেকে তিনি চেনেন, কিন্তু এই ঘটনার ব্যাপারে তিনি অবগত নন। কি বলবেন? এইগুলো সব জানে, এগুলো সব জানে, ভেতরে গেলে সব বলবে, সব জানে। আপনার কি মনে হয় ডক্টর এসপি দাসকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে? সবাই জানে। আমার মনে হয় তিনি যদি জানেন, এসব মিডিয়ার না বলে তদন্তে সহযোগিতা করবেন। দেশে একটা ঘটনা ঘটেছে, ভারতে পশ্চিমবাংলায় একটা ঘটনা ঘটেছে, এর প্রতিবাদ হওয়া উচিত। এবং অপরাধী, আজকে বলুন তো, একজন অ্যারেস্ট হয়েছেন ওই রেপ কাম মার্ডার কেসে, এগুলো তো বাকিরা তো সবাই ওই দুর্নীতির কেসে অ্যারেস্ট হয়েছে, ওই সিভিক পুলিশ। আর কলকাতা পুলিশ অ্যারেস্ট হয়েছে কি কারণে? ওই সন্দীপ ঘোষ ইতিমধ্যেই অ্যারেস্টেড, কোন ধর্ষণের মামলায়? লার্জার কনস্পিরেসি। আমি জানি না, মনে হয় লার্জার কনস্পিরেসি হবে। প্রপার কোন লোকটা, আচ্ছা টালা থানার আইসি গ্রেপ্তার হয়েছেন, এভিডেন্স ডিস্ট্রাকশন, এটাও লার্জার কনস্পিরেসির মধ্যে আসছে। আমি বলছি প্রপার কোন লোকটা করলো, খুনটা কারা করলো, এভিডেন্সটা ডিস্ট্রয় হয়ে গেছে। সেটা কিন্তু এখনো অবধি সিবিআই তদন্ত ভালো করছে, এখনো অবধি সেদিকে কিন্তু সিবিআই যে এরা 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 আমি অ্যারেস্ট করেছি এবং অ্যাক্টিভ রোল ইন দ্য কমিটমেন্ট অফ মার্ডার, আমাদের তদন্তে উঠে এসছে এরা। আর বাকি যারা লার্জার কনস্পিরেসি, মার্ডার হলে তো সবাই তো আর সামনে গিয়ে পেটে ছুরি বা বন্দুক চালায় না, অনেকে যে দূরে থেকেও পরিকল্পনাটা করে। আমি জানি না সন্দীপ ঘোষের ব্যাপারে উঠে এসেছে কথা, এটাতে তিনি জড়িয়েছেন, তার অ্যাক্টিভ রোল আছে কিনা। অ্যাক্টিভ রোল কার আছে ইন দ্য কমিটমেন্ট অফ দ্য ক্রাইম, সেটাও তো খুঁজে বার করাটা দরকার। একদম। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, তৃণমূলে এখনো বেসুধ অনেক, কারণটা কি? দেখুন, কিছু মানুষ তো সব জায়গাতেই ভালো থাকে। এখন বেসুরো কেন, তৃণমূলের বেসুরোদের আবার অনেক রকম প্রবলেম থাকে। নিজের স্বার্থে ঘা পড়লে তৃণমূলের অনেক লোকই বেসুরো হয়। আবার তৃণমূলের অনেক সময় দেখা যায় যে বেসুরো হয়েছে কারণ নিজের জায়গাটা ঠিক নয়। বেসুরো যখন বলছেন এইসব বিষয় নিয়ে, যখন ঘটনাগুলো ঘটেছিল তখন বলেননি কেন? আর বেসুরো হয়ে লাভটা কি? যে দল থেকে বেরিয়ে আসুন, মানুষকে প্রচার করুন যে তৃণমূল ছাড়ুন এবং ছাড়ান। যেরকম লিকারের ক্ষেত্রে বলে এটা ছাড়ুন এবং ছাড়ান, তৃণমূল ছাড়ুন এবং ছাড়ান। এই কালচার যদি আপনারা মনে করেন যে এই কালচারটাকে পশ্চিমবাংলা থেকে হাঁটাতে হবে, এটা বেরিয়ে এসে প্রচার করুন যে তৃণমূল নিজে ছাড়ুন এবং তৃণমূল মানুষকে ছাড়ান। অন্য যে রাজনৈতিক দল করবে করবে, এটা তো কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা কোম্পানি। মাথা বলে দেবে তাই হবে। পৃথিবীতে কোথায় হয়েছে? পশ্চিমবাংলাতে এত রাজনৈতিক দল আছে, বামফ্রন্ট আছে, কংগ্রেস আছে,
বিজেপি আছে, অনেক রাজনৈতিক দল আছে। তৃণমূলের মতন দল কোনটা? প্রফেশনাল ক্রিমিনালদের দল। প্রফেশনাল, যদি আপনাদের বেসুরো হন, শুধু বেসুরো হয়ে তো লাভ হবে। দল ছাড়ুন, আহ্বান করুন মানুষের কাছে যারা তৃণমূল করে, আপনারা তৃণমূল যারা করতেন, যারা ছেড়ে দিতে চাইছেন দলটা, যে তৃণমূল ছাড়তে বলুন মানুষ।